ধন্যবাদ আসাদ ভাইকে এবং ফারুক ভাই তো চলে গেলেন, থাকলে আরো ভালো হতো। আমি হোসেন মুরাদ। আচ্ছা, এটার আগে একটা চাঁদের বাড়িটা শেষ করি, তারপরে এটা দো আমি দ্রুত টানবো কারণ আমরা অনেক লেট মনে হয় না। আমি বেসিক্যালি 2008 সাল থেকে আমার নিজে একটা প্রতিষ্ঠান আছে, অ্যালাইন আর্কিটেক্টস। এছাড়াও আমি 2012 সাল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আছি, বর্তমানে চেয়ারম্যান হিসেবেও আছি ওখানে, দায়িত্ব পালন করছি। তো আমি দুইটাকেই খুব এনজয় করি এবং দেখা যায় যে দুইটা দিকে কাজ করা একটু টাফ। তবে প্রথমে যে প্রজেক্টটা আসলে আমি প্রেজেন্ট করব সেটা হচ্ছে আমারই করা একটা প্রজেক্ট এবং দুর্ভাগ্যবশত এটার মালিকও আমি একজন। এখন প্রজেক্টের আমাদের কনসালটেন্সি ফির বিনিময়ে না, ইনফ্যাক্ট এই প্রজেক্টটা বেসিক্যালি করার কারণটা বলি প্রথমে। কারণ একজন আর্কিটেক্ট যখন নিজের প্রফেশনের বাইরে গিয়ে অন্য বিজনেস করে, তার মানে সে নিজের প্রফেশনটাকে হুমকি মনে করে। এটা ফিল করলাম যখন কোভিডের সময়, আসলে করোনার সময় এমন কোনো আর্কিটেক্ট নাই যারা আসলে আইসোলেশন বা বাসায় বসে থাকা এটা মেনটেন করতে পারছে। মানে আর্কিটেকচার কখনো ঘরে বসে থেকে সম্ভব না। তখন আসলে বোঝা গেল যে এটা আসলে লাইফ রিস্কে গিয়ে কাজ করতে হয়। আবার ওই সময় দেখা যাচ্ছে টাকা টোটালি আসতেছে না। তখন রিয়েলাইজ করলাম যে আসলে শুধু আর্কিটেকচার করে তো হবে না, আসলে আরো কিছু মানে লাইফে ফানও দরকার এবং এও দরকার। তো 2020 সাল পুরাটাই গেল কোভিডে। 2021 সালের কথা, তখন আমার কিছু ভাগিনা সম্পর্কে, আমার সাথে আরো 5 জন পার্টনার আছে, ওরা হঠাৎ করে বললো, মামা সেন্ট মার্টিনে একটা জায়গা পেয়েছি, চলেন আমরা গিয়ে দেখে আসি একবার, ওখানে একটা রিসোর্ট করতে চাচ্ছি, আপনি সহ থাকলে আমরা আগাবো। তো ওইখান থেকেই আসলে চিন্তা করা। ক্লায়েন্ট যখন নিজে হয় তখন চ্যালেঞ্জটা কোথায়, সেখানে হচ্ছে যেটা ক্লায়েন্ট অন্য কেউ হলে হয়তো টাকার বিষয়টা আমরা ওভাবে চিন্তা করি না, কিন্তু এখানে টাকার বিষয়টা তো জানি আসলে নিজেদের অবস্থাটা কি, সেটা খুব 100% অবগত ছিলাম। প্রথম চ্যালেঞ্জ আর্কিটেক্ট হিসেবে এবং ক্লায়েন্ট হিসেবে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানে আপনি জানেন আপনার কাছে কি কত টাকা আছে, আর ক্লায়েন্ট যদি আপনি না হন তাহলে আপনি জানেনই না টাকা কত আছে। সুতরাং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটাই, মানে যেটাকে আমাকে অবশ্যই মিট করতে হবে এবং অবশ্যই মানে অবশ্যই এটা না করে উপায় নেই। এবং একটা রিসোর্ট শুরু করে অপারেশনে নিয়ে যাওয়া পর্যন্ত আমার এত টাকা বাজেট, তো ওই চ্যালেঞ্জটাকে মিট করা অনেক কঠিন ছিল। আর এটার নাম হচ্ছে চাঁদের বাড়ি রিসোর্ট, যদিও আমাদের সেক্রেটারি মহোদয় কখনো এটাকে চাঁদের বাড়ি বলেন না, এটাকে আরো কিউট ভাবে চাঁদের বুড়ি বলে ডাকেন। তো যাই হোক, এই নামটা আরো কিউট, কিন্তু চাঁদের বাড়ি হওয়ার কারণটা আমি একটু ব্যাখ্যা করি। এটা 2021 সালের ফেব্রুয়ারি মাসে যখন আমি এখানে যাই, ওই দিন ইভেন পূর্ণিমা ছিল, ভরা পূর্ণিমা, এবং আই ওয়াজ লাকি যে আমি পূর্ণিমার দিন ওইখানে গেলাম। এবং যে বিষয়টা ছিল, আমরা চাঁদ শহর থেকে শুধু আকাশে দেখি জানালা দিয়ে, না হয় রাস্তা থেকে, কিন্তু চাঁদের যদি আসল সৌন্দর্য দেখতে হয় আই থিঙ্ক সেন্ট মার্টিন যাওয়া উচিত। এখানে আমি চাঁদের 3টা সৌন্দর্য একদম খুব পিওরলি দেখতে পাইছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে চাঁদ পানির উপরে, একটা হচ্ছে চাঁদ নারিকেল গাছের ভিতর দিয়ে, আরেকটা হচ্ছে চাঁদ বিচের উপরে, মানে বিচে বসে। 3ভাবে চাঁদ 3টা ফিলিংস দেয়। এটা একটা জিনিস ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তারপর হচ্ছে সাইট ইটসেলফ, এটাতে প্রচুর নারিকেল গাছ। যখন আমি দেখলাম যে এতগুলো নারিকেল গাছ, আসলে আমি এটাকে কিভাবে এখানে স্ট্রাকচার বসাই, আমার কোনো কারণেও নারিকেল গাছ কাটতে ইচ্ছা করছিল না, যেহেতু এটার সাথে চাঁদের একটা ভালো মানে কি বলে, মানে ভালো একটা সম্পর্কের মধ্যে এরা আছে, সেখানে আমি গিয়ে ডিস্টার্ব করাটা আসলে ভালো দেখাচ্ছে না। থার্ড যেটা চ্যালেঞ্জ ছিল, একটু ব্যাকে, থার্ড যেটা চ্যালেঞ্জ ছিল একদম, হ্যাঁ, থার্ড যেটা চ্যালেঞ্জ ছিল, পুরা সেন্ট মার্টিন কিন্তু কোরাল দিয়ে করা। এই কোরালের উপরে অনলি 5 to 6 ইঞ্চি বালি বা এই ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে প্রচুর স্ট্রাকচার হচ্ছে যেটা ব্রিক দিয়ে করা বা অনেক ধরনের ফাউন্ডেশন করে স্ট্রাকচার করতেছে। থার্ড যেটা ছিল, এটার এখন এই গত 2টা ঘূর্ণিঝড়ে এটার সামনে কিন্তু কেয়া গাছ ছিল পুরাটাই, এখনো আছে, ডান সাইডে এবং বাম সাইডে আছে, মাঝখানেরটা নষ্ট হয়ে গেছে। এবং এই যে বামে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কেয়া গাছ, 5-6 ফিট উঁচা উঁচা কেয়া গাছ।
তার মানে আমার সাইড থেকে আই লেভেলে অ্যাকচুয়ালি সি দেখা যাচ্ছে না, এটাকে মিট করা। তারপর হচ্ছে এখানে স্যানিটেশন এবং ওয়াটার, মানে পিওর ওয়াটারটা ইনশাল্লাহ আমরা আগামী বছর চালু করব এখানে। এটা হচ্ছে ন্যাচারাল ফিল্টারেশন সিস্টেমটা আমরা এই বছর ডেভেলপ করছি, যেটা কোরাল এবং এয়া দিয়ে হরাইজন্টাল ফিল্টারেশন হবে এটা এখানে। আর স্যানিটেশনটা আমি ব্যাখ্যা করার সময় বলবো। তো এইখানে এই চ্যালেঞ্জগুলোকে মিট করা, আর সবার উপরে হচ্ছে এতগুলো চ্যালেঞ্জ মিট করার জন্য তো অনেক টাকা লাগে, টাকা তো নাই আসলে। তো এই প্রজেক্টটা হচ্ছে ফুললি, আরেকটা বড় চ্যালেঞ্জ, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ডিজাস্টার, মানে ঘূর্ণিঝড়। তো এই রিসোর্টটা গত 2 বছরে 2টা ঘূর্ণিঝড় মিট করছে, আলহামদুলিল্লাহ এখনো কিছু হয় নাই। তার রিজন হচ্ছে এটার অ্যানালাইসিসটা মনে হয় আলহামদুলিল্লাহ ভালো ছিল, এই জন্য হতে পারে। তো বেসিক্যালি এই যে সাইটের যে স্কেচগুলো, এটা আমরা যখন চিন্তা করি, তখন সেন্ট মার্টিনে গেলে সব রিসোর্টে দেখা যায় কি একটা ব্রিজিং কানেকশন করে ইয়া করছে, মানে ইয়াটাতে নামতে দেয় না মূল মাটিতে। তার রিজন হচ্ছে সেন্ট মার্টিনে পানি ঢুকে। তো আমার এখানে প্রথম চিন্তা ছিল যে মানুষ সেন্ট মার্টিন আসবে কিন্তু বিচে পা রাখবে না, এটা কেমনে হয়। প্রথমত হচ্ছে আমি এটাকে একদম উড়াই দিলাম, আমার মানুষ সেন্ট মার্টিনে বালিতেই থাকবে এবং এটার মধ্যে একটা আমাদের যে গ্রামের যে ব্যাপারটা ফিলটা থাকে, একটা মাঝখানে উঠান থাকে, চারিদিকে ঘরগুলো থাকে, ওটাকে ধরেই আমরা প্রথম স্কেচ ডেভেলপ করি। সবচেয়ে ব্যাকে এই যে 2 নম্বর স্কেচ, যেটা সামনের দিকে আমাদের মেইন কটেজ যেগুলো, প্রিমিয়াম কটেজ যেগুলো সি ভিউ পাবে, ওটা চিন্তা করি ওদিকে। আর সেকেন্ডারি কটেজগুলো নিচে 2টা, আর উপরে ওখানে হচ্ছে রেস্টুরেন্ট এবং আদার্স। এখানে একটা ডরমিটরি টাইপের, মানে যারা স্টুডেন্টরা যাবে ওদের জন্য। আর পিছনে হচ্ছে রিসেপশন এবং ওখানে আমাদের স্টাফদের থাকার ব্যবস্থা এবং স্টোরেজ ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখানে পানি ঢুকে, আমি প্রথমে চিন্তা করলাম হচ্ছে এখানে আমরা স্ট্রাকচারটাকে 3.5 ফিট উপরে উঠে দিলাম, 3.5 ফিট থেকে 4 ফিট নিচে। এখন বর্ষাকালে কিন্তু এখানে পানি ঢুকে, কিন্তু আমার রিসোর্টে কোনো প্রবলেম হয় না, পানি নিচে আসে, নিচ থেকে চলে যায়। এবং এইখানে যে কাছিম বা ওগুলো বর্ষাকালে কিন্তু থাকতে পারে, আমার রিসোর্টের নিচে কিন্তু থাকতে পারে। আর এখানের যে ব্যাকে সেফ ব্যাক এবং এইখানে স্ট্রাকচারটা বেসিক্যালি সি ভিউটা করার জন্য, যে সামনে যেটা এখানে নিচের স্কেচটাতে এখানে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেয়া গাছ, যেটা ওটার জন্য যেটা আই লেভেলে দেখা যায় না, তাই প্রথমত 3 ফিট, আবার 7 ফিট লেভেলে একটা মেজানাইন ক্রিয়েট করা। ওখান থেকে টোটাল 10 ফিট আমি ওখানে অ্যাচিভ করতেছি। ওখান থেকে সি রুম থেকে পুরো দেখা যায়। আবার নিচে থাকার রুম, উপরে হচ্ছে আমরা একটা কফি খাওয়ার জন্য জায়গা করেছি, ভিতর থেকে লেডার দিয়ে ওঠা যায় মেজানাইন ফ্লোরে। এবং ওই মেজানাইন ফ্লোরের উপরে রুফটা আবার গ্লাস দিয়ে করা, গ্লাস দেওয়া, যাতে রাতের বেলা ওখানে বসে চাঁদ দেখতে পারে এবং চাঁদ উপভোগ করতে পারে। সবাই উপরেই থাকে অনেক সময় রাতের বেলা, চাঁদ পূর্ণিমার দিন ওইখানেই থাকে। আর রুম থেকে ফুললি সি ভিউটা পাওয়া যায়। আর স্ট্রাকচারটাকে এফ্রেম করার কারণ হচ্ছে বাতাসটাকে উইন্ডটার সাথে এটাকে অ্যারোডাইনামিক করার জন্য এই জিনিসটা করা হয়েছে। দেখা গেছে আমাদের মোখা একটা গেল, ওই যে এই সাইক্লোন গিয়েছিল গত 23 সালে, দেখা গেছে আমাদের পাশের রিসোর্টটাতে কিচ্ছু নাই, কারণ ওইটা ওই টিপিক্যাল যে স্ট্রাকচারাল সিস্টেম ওটার কারণে। আর এটা একদম এফ্রেম হওয়ার ফলে, যার ফলে এটা একদম বাতাস ধরেই নেই। আর সামনে যেহেতু 5 থেকে 6 ফিট পর্যন্ত আমার আছে, এই খেয়া গাছ, ওটাও একটা উইন্ডকে প্রোটেক্ট করে। তো যার ফলে এটা খুব ভালোভাবে সাস্টেইন করে গেছে। এখানে সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা ছিল, সেটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম। কারণ স্ট্রাকচারাল সিস্টেমটা আমরা যদি টিপিক্যাল স্ট্রাকচারাল সিস্টেম হরাইজন্টাল ফুটিং দিয়ে করতে যাই, তাহলে অনেকগুলো কোরালকে কি করতে হয়, নষ্ট করতে হয়। তখন আমরা করলাম কি, নেক্সট ওখানে স্ট্রাকচারাল সিস্টেমটা ছিল এরকম যে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি ভার্টিক্যালি 5 ফিট, এখানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি শিপের যে কাঠগুলো, ওগুলোর সাথে আরো 6 ইঞ্চি তার কাটা মেরে ভার্টিক্যালি ঢুকানো, এবং চারপাশে যে কোরালগুলো ওটা দিয়ে লিকুইড সিমেন্ট দিয়ে দিয়েছি, যার ফলে এটা ওই কোরালের সাথে বন্ডিংটাও ডেভেলপ করছে এবং আশেপাশে কোরালকেও
খুব সুন্দরভাবে ধরে বসে আছে, এবং আর নিচের দিকে যেহেতু ক্রস ফ্রেম দেওয়া সেহেতু এটা খুব স্টেবলভাবে বসে আছে, যার ফলে এটা নিচে উইন্ড যেটা ঢুকতেছে এটাকে বাম করতে পারতেছে না, এবং এটা আইল্যান্ডের সাথে খুব ভালোভাবে ধরেছে। কিন্তু খুবই কম এরিয়া, ফুটিং এরিয়া খুবই কম, 18x18, এবং এটার সব কাঠ শুধু গ্লাস বাদে সবগুলো হচ্ছে শিপের জিনিসপত্র, ইভেন টয়লেট পর্যন্ত। টয়লেটগুলো হচ্ছে শিপের মডিউলগুলো দিয়ে করা, এবং এগুলোকে রেনোভেট করে, যেহেতু টাকা পয়সা কম, কিন্তু ওই মানে কম টাকার মধ্যে করতে হবে। আমরা একটা টয়লেট অনলি 30,000 টাকায় বাথটব সহ পাইছি, অনলি 30,000 টাকায় বাথটব সহ পাইছি। এটাকে আমরা পরে রং করতে অনলি কত 10,000 টাকা খরচ হয়েছে, ডকু করছি এটা ওইটা ওখানে নিয়ে গিয়ে। তো 30 আর 10 40,000 টাকায় ফুল বাথটব সেট পেয়ে গেছি। এটাকে এখন আমরা কাঠ দিয়ে র্যাপিং করেছি, ওটাই আমাদের টয়লেট, এবং খুবই ভালো ফ্যাসিলিটি দেওয়া, টয়লেটের মধ্যে সবকিছু ভালো মতো আছে এবং খুবই ভালোভাবে চলতেছে। আর যে জিনিসটা এটা হচ্ছে এই এই ড্রেনেজ, যে সুয়ারেজটা কি হয় এটা এখানে সেন্ট মার্টিন আইল্যান্ড, তো আলটিমেটলি এটা আমরা পরে জাহাজের ওখানে গেলাম, ভাটিয়ারের ওখানে জাহাজ কি করে সেটা নিয়ে, মানে জাহাজে আমরা যখন টয়লেট করি সেটা কি হয় সেটা নিয়ে জানতে গিয়ে একটা জিনিস জানলাম, জাহাজে কি করে ওরা একটা কেমিক্যাল, মানে অয়েলের মতো, আমরা যে কেরোসিন দিয়ে আগে যে সেপটিক ট্যাঙ্ক ক্লিন করতাম ওরকমই একটা জিনিস, আর একটা পাখা আছে, ওটা প্রায় 600 টাইমস পার মিনিটে ঘুরে, হ্যাঁ মিনিটে 600 টাইম, 1 সেকেন্ডে 10 বার ঘুরে, এরকম একটা পাখা, ওটা দিয়ে ওই সয়েলগুলোকে ভাঙে, একদম পুরো লিকুইড করে ফেলে, ওখানে কেমিক্যালটা দিলে ওটা একদম গন্ধহীনভাবে কি হয় বের হয়ে যায়। তো আমরা ওটা সেপটিক ট্যাঙ্কের সাথে ওরকম একটা ট্রিটমেন্ট প্ল্যান বসাই দিছি, যাতে সেন্ট মার্টিন আইল্যান্ডকে কি না করে। আর সেপটিক ট্যাঙ্কগুলো হচ্ছে ফুললি প্লাস্টিকের, ওই যে যেটা ইয়াতে পাওয়া যায়, আমাদের শিপে যেটা পাওয়া যায় সেটার থেকেই সুন্দর করে আমরা নিয়ে গিয়ে ওই একটা জায়গায় কোরালের ভিতরে ওটা ফেলানো আছে, ওখানের মধ্যে পড়ে, দেন ওটা ফিল্টারেশন হয়ে অটোমেটিক মাটির সাথে মিক্সড হয়। এটা মানে একদম পরিবেশকে হার্ম না করে ওই জিনিসটা এইভাবেই করা হয়েছে ফুললি সেন্ট মার্টিন আইল্যান্ডে। তো বর্তমানে এটা মাস্টার প্ল্যান একটু যদি যাও, এই বছর যেহেতু গভর্নমেন্ট সেন্ট মার্টিনের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, ডিসেম্বর এবং জানুয়ারি শুধু আমরা পাইছি। এটার আবার কক্সবাজারেও আমরা একটা প্রজেক্ট করেছি, তবে কক্সবাজারে কিছুটা চেঞ্জ আছে, আর এরপরে হোপফুলি বান্দরবনের দিকে যাব। তবে বান্দরবনে এই ধরনের ডিজাইন থাকবে না, বান্দরবনটা একটু চেঞ্জ হচ্ছে। তো এইখানে আপনি সব ক্যাটাগরির রুম পাবেন, যদি এটা মানে আমাদের টার্গেট হচ্ছে উইদিন এখন 4 বছর চলতেছে, আগামী আরও 2 বছর, মানে 6 বছরে আমরা এই প্রজেক্টটা সাকসেসফুল করব। ফুল মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্টেশনে যাব। এগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ, এখানে 4টা রুম, তারপর 2গুলো হচ্ছে ডিলাক্স, এবং 3 নাম্বার হচ্ছে ডরমিটরি, 4 নাম্বার হচ্ছে ফ্যামিলি কটেজ। এটা ওখানে একটা এক্সিস্টিং ব্যাম্বো কটেজ ছিল, যেটাকে আমরা রেনোভেট করে ওখানে 3টা রুম করেছি। ওটা ভাঙি নাই, কারণ যেহেতু সেন্ট মার্টিনে যত কম ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া যায় ততই ভালো। এবং সেন্ট মার্টিনের এখন একটা মাস্টার প্ল্যান হচ্ছে, আই থিঙ্ক যে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত, কারণ সেন্ট মার্টিনে কোনো কনক্রিট অন্তত না থাকতে পারলে ভালো, এবং ওখানকার রোডও কনক্রিট দিয়ে না হলেও ভালো, কারণ ওখানে কোরাল আছে, কোরালটাকে ট্রিটমেন্ট করে প্রসেস করে আই থিঙ্ক যে ওখানে খুব সুন্দর একটা মাস্টার প্ল্যান করা যাবে চাইলে। কিন্তু হয়তোবা আমাদের সাথে ওদের হচ্ছে না, বা আমাদেরকে ডাকতেছে না, বা হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন গ্যাপ আছে। কিন্তু যদি পসিবল হয় আই থিঙ্ক যে সেন্ট মার্টিনকে অনেক ভালো একটা পরিণত করা যাবে। তবে আর গভর্নমেন্ট একটা জিনিস ভালো করতেছে এখন, সেটা হচ্ছে মানুষকে কন্ট্রোল করতেছে। কারণ এই যে আমি যে বললাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমরা আগামী বছর ইনশাল্লাহ চালু করছি, তার কারণ হচ্ছে আমরা ওখানে পানির বোতল যেতে দিব না, আমাদের রিসর্টে পানির বোতল থাকবে না, আমরা ওই কাচের বোতল দিয়ে দিব, ওই ট্রিটমেন্ট প্ল্যান থেকেই কাচের বোতল দিয়ে দিব, যেহেতু সল্ট ওয়াটার এটা আসলে একটা সময়ের ব্যাপার, সেই জন্য এতটুকুই। এটাই ছিল আমার নিজের, এবং নিজে ওনারশিপ হওয়াতে কিপটামে অনেক করা লাগছে, কিন্তু আলটিমেটলি থাকতে ভালোই লাগে। হোপফুলি সামনে আমাদের চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মহোদয় যাচ্ছেন মনে হয় 3 তারিখ, ইনশাল্লাহ উনি এনজয় করে এসে একটা ফিডব্যাক দিবেন আশা করি। এই ধন্যবাদ সবাই।
খুব তাড়াতাড়ি করলাম কারণ আসলে আরো অনেকেই বসে আছে এই জন্য। অফার আমি যা থাকি আর্কিটেক্টরা সবাই ওই টাকাই দিবে, বাকিদের জন্য ডিফারেন্ট, কিন্তু আর্কিটেক্টদের জন্য আমি যে প্রাইস পে করি সেই প্রাইসেই আর্কিটেক্টরা ইয়া করবে, শুধু আমাকে ফোন দিলে হবে আর কোনো কিছু না। না না আমি বেশি দিয়ে থাকি না আমি বেশি দিয়ে থাকি না, না না পার নাইট 500 না। It was a good job. এই যে আর্কিটেক্টে যখন বললাম উনি 500 টাকা উই ক্যান নট রিপোর্ট, আর আমার রিসোর্ট করতে মানে একই অবস্থা আর কি, উই ক্যান নট রিপোর্ট। এটাই তো ইনোভেশন, এটাই হচ্ছে ইনোভেশন। এটা দেখতে যাবেন 20,000 টাকা দিয়ে কিভাবে টয়লেট হয় এটা দেখতে অন্তত 20,000 টাকা খরচ করা উচিত, তাই না নোমান ভাই? এই হ্যাঁ না না ইনভেস্টমেন্ট কম হলে রুম ভাড়া কম হলে, তুমি এটা কি বললা কেমনে হবে? তুমি তো দেখতে যাবো যে কম ইনভেস্টমেন্টে কেমনে করা যায়। হ্যাঁ রুম রেন্ট নিলামে উঠতেছে না, 600 টাকা 1, 600 টাকা 2 এরকম। না আমি অবশ্যই এটা যেতে চাইলে আমরা অবশ্যই যাব। আমরা ভাবলাম তুমি বলতেছ আইবি পিকনিক করবে, শুধু চেয়ারম্যান দেখি না। না আমি কিন্তু প্রত্যেকবার যেমন আসাদ ভাইরা কিন্তু আমাকে বলছে যাবে, কিন্তু যায় নাই, এবার সময় দেয় নাই সবাই, কমিটি সবাই এবং আরো যারা যারা যেতে ইন্টারেস্টেড আমি কিন্তু বলছিলাম গেলে ইভেন এক রাত আমি রান্না করেও খাওয়াবো বলছি, যে কোনো একটা বেলা এই আর কি, বাবুর্চি খরচ, এটাও বাবুর্চি খরচ বাঁচানোর জন্য। ওকে এটাই ছিল এই প্রজেক্টটা, এটা মানে আমার বলা যায় ইমোশনের একটা প্রজেক্ট, সেই জন্য আমাদের অনেক প্রজেক্ট আছে, এটা আমি খুব পছন্দ করি, এই জন্য দোয়া করবেন, এটা আরো ব্রাঞ্চ ইনশাল্লাহ হবে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ হোপফুলি। যেহেতু আর্কিটেকচার করে সিকিউর ফিল করি না, তাই পাশাপাশি অন্য কিছু করাটা অনেক শ্রেয়। নোমান ভাই একদম একমত মনে হচ্ছে যেভাবে হাসি দিলেন, এই এতটুকুই। আচ্ছা আমাদের নেক্সট ইয়াটা কইলি একটু আসো, উপরে আসো। অনিকেত দা নাই? অনিকেত দা না বাইরে আছে, উনি আসার কথা। আচ্ছা এটা একটু বলি, আমি এবং কোহেলি কাজটা করতেছি, তবে আরো অনেকের ধন্যবাদ পাওয়া উচিত। তার আগে বলি প্রজেক্টটা কি। এটা হচ্ছে 2017 সালে, 17 সালে একটু আগে আমি ওই মাদার বাড়ি থেকে আমার ইয়ার থেকে নিউ মার্কেট হয়ে যাচ্ছি, ওই সময় কলেজিয়েট স্কুলের উল্টা দিকে এখন যেটা নার্কোটিক্স ডিপার্টমেন্টের একটা অফিস হয়েছে, দেখছেন কিনা জানি না, মানে মাদক নিয়ন্ত্রণ অফিস, ওখানে কিন্তু একটা হেরিটেজ ছিল, অনেকগুলো হেরিটেজ, তো ওগুলো ভেঙে ফেলতেছিল মানে রেলওয়ের বিল্ডিং, তখন ওখানে কলোনি টাইপ ছিল, রেলওয়ে কলোনি টাইপ। তখন রাব্বানিকে ফোন দিলাম আমাদের সিডিএর, ও বলে যে দোস্ত এগুলো তো আসলে সিডিএতে অ্যানলিস্টেড না দেখে হয়তো বা ভেঙে ফেলতে পারতেছে, এবং ঢাকাতেও যোগাযোগ করলাম, ওনাদেরও কোনো সারা শব্দ পাইলাম না। তখন আমি অনেকটা মর্মাহত হয়ে হয়েছে দিন, হওয়ার পরে এরপরেই আমাদের কোর্স ডিস্ট্রিবিউশন কমিটি ডিপার্টমেন্টের ইভেন কোহলিও ছিল ওই কমিটিতে, আমাকে ওইবার জোর করে আরবান দেয়, এবং আমার সাথে আরেকজন ছিলেন আমাদের ফজল ইমরান রানা ভাই, ওনার সাথে ক্লাস নেওয়ার মজা কিন্তু আলাদা। আমি ওনার সাথে ক্লাস নিছি, স্টুডিও নিছি, তো ওনার সাথে কাজ করতে গেলে ভালো ফ্রিডম পাওয়া যায়। উনি সিনিয়র হিসেবে আমার অ্যাডভাইজার হিসেবে স্টুডিওতে ছিলেন। তখন রানা ভাইকে আমি বললাম যে রানা ভাই এরকম চিটাংয়ের অনেক ইম্পর্টেন্ট হেরিটেজের কোনো ডকুমেন্টেশন নাই, তো আমি ওনাকে বললাম যে আমার স্টুডেন্ট লাইফে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ডকুমেন্টেশন করেছি, এবং আমাদের ব্যাচ 10th ব্যাচ ছিল আসানুল্লাহ, আমরা পুরা পানাম নগরের ডকুমেন্টেশন করার জন্য, যে আপনারা চিনবেন তহিদ স্যার, আপনাদের ফার্স্ট ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট তহিদ স্যার, উনি আমার খুবই পছন্দের একজন মানুষ, উনি আমাদেরকে পানামনগর ডকুমেন্টেশন করানো কাজটা করেন, এবং এই ডকুমেন্টেশন এরপরে অনেক ইউনিভার্সিটি নিয়ে গিয়ে কাজ করেছে। রোমান ভাইরা মনে হয় ছিলেন ওই সময়, থিসিস করতেছিলেন না তখন, তো আমরা পানামনগর ডকুমেন্টেশন করি, তো ওই অভিজ্ঞতা শেয়ার করি ভাইয়াকে, আমি যে ভাই আমি
ওদেরকে আরবানের প্রথম প্রজেক্ট হিসেবে, ওরা ছিল ফিফথ ব্যাচের। এখানে কেউ কি আছে কিনা? মারুফ আছে? মারুফ আছে? শরীফ? শরীফ কই? ওই যে আছে একজন। তো ওদের ব্যাচ, আমি আর ফজল ইমরান ভাই ওদের আরবান ক্লাস নেওয়া শুরু করি। তখন রানা ভাইকে বললাম যে ভাইয়া আমি একটু হেরিটেজ ডকুমেন্টেশন ওয়ার্ম আপ প্রজেক্ট হিসেবে করাইতে চাই। উনি বলে ভেরি গুড, এটা তো ভালো উদ্যোগ। তো এছাড়াও এর পরবর্তীতে আমরা যেখানেই কাজ করতে গেছি উনি আমাদেরকে খুবই অনেক বড় বড় সাপোর্ট দিছে, রেলওয়ের এবং বিভিন্ন জায়গা থেকে পারমিশন নিয়ে দেওয়া, ফোনে বলে দেওয়া, এই জায়গাগুলোতে উনি অনেক সাপোর্ট দিয়েছে। এটা ছিল আসলে অসাধারণ। তো আমরা ডকুমেন্টেশনটা শুরু করি বেসিক্যালি হচ্ছে এই যে 7টা বিল্ডিং, এই 7টা বিল্ডিং কারো কাছে প্রপার ডকুমেন্টেশন আছে কেউ বলতে পারবে না, একমাত্র আমাদের কাছে আছে। রেলওয়ের কাছে যেটা আছে সেটা বর্তমানের সাথে কোনো মিল নাই, বর্তমানের সাথে বিন্দুমাত্র মিল নেই। এবং এই ডকুমেন্টেশন করতে আমরা 2017, এরপরে 18 সালে আমরা এটা নিয়ে আইবিতে একটা এক্সিবিশন করি মডেল সহ। ওই সময় অনেকে আমাদেরকে উৎসাহ দেয়, অনেক সিনিয়র আর্কিটেক্টরা। তখন কুহেলি বলল যে ভাইয়া এটাকে আমরা পাবলিকেশন আকারেই নিয়ে যাই। ওইখান থেকে যে যাত্রা শুরু, এবং এটাকে প্রায় 6-7 বার রিভিউ হয়েছে এই ড্রয়িং, এই ডকুমেন্টেশন। আমাদের এটাতে এডিটর হিসেবে কাজ করছেন হচ্ছে আমাদের আবু সাইদ এম আহমেদ, আমাদের শ্রদ্ধেয় স্যার। উনি এডিটর হিসেবে কাজ করছেন এবং উনি এটা অলমোস্ট 5 বারের উপরে, এখন 6 বার এডিট করার পর আমরা ফাইনাল রূপ পেয়েছি এটার। এখানে চট্টগ্রাম শহরে 7টা বিল্ডিংয়ের উপর ডকুমেন্টেশন করা আছে এবং ডকুমেন্টেশনগুলো স্টুডেন্টরা করে। ওদের তো একটা লিমিটেড টাইম থাকে, যার ফলে ওখানে অনেক ভুল থাকবে, এটাই স্বাভাবিক, এবং অনেক ভুল থাকে এটাও স্বাভাবিক, কারণ ওরা হয়তো বা প্রফেশনালদের ব্যাপারটা একটু তখনও ধরতে পারে না। তো সেটাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ইভেন যেহেতু এগুলো কলোনিয়াল এবং কলোনিয়াল পিরিয়ডের ম্যাক্সিমাম বিল্ডিংগুলো, এগুলো অনেক ডিটেইলিংয়ের ইস্যু আছে, অনেক প্রপোর্শনের ইস্যু আছে, এবং একটা বইতে যদি এই ডিটেইলিং অ্যান্ড প্রপোর্শনগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। তো এই জন্য আমরা সাইড স্যারকেও নিলাম। স্যার এটা আমাদেরকে গত 3 বছর ধরে এটা গাইড করতেছেন, এবং এটা আমরা অনেক লেভেলে ডকুমেন্টেশন হয়েছে, ইভেন ভিডিও ড্রোন ডকুমেন্টেশন এখন আমাদের কাছে করা আছে। ভবিষ্যতে কেউ যদি ভেঙে ফেলে বা কোনো কিছু করতে যায় তাহলে এটা আমাদের মানে প্রপার্টি হিসেবে আছে ইনশাল্লাহ। এবং আইবি চট্টগ্রাম চ্যাপ্টার এই উদ্যোগ নিছে, এই পাবলিকেশনটা আইবি চট্টগ্রাম চ্যাপ্টার এবার করবে। হোপফুলি উইদিন শর্ট টাইম আমরা করব, এবং আমরা এটার মানে ইয়ার জন্য স্পন্সর বা বিভিন্ন জায়গায় কথা বলছি, কারণ এটার এখন শুধু প্রেসে ওঠার বাকি। আর এই যে আমরা ডকুমেন্টেশনটা করলাম, আমাদের জার্নিটা কি ছিল, জার্নিটা আসলে আমার থেকেও বেশি বলতে পারবে কুহেলি, কারণ একটা লেভেলের পর থেকে ও এটাকে টেনে যাচ্ছে। আই হোপ আপনারা এনজয় করবেন। আমরা কোথায় কোথায় কী কী প্রবলেম ফেস করেছি, ড্রয়িং করতে গিয়ে কী করেছি, অথবা ড্রয়িংটা মানে অন্য মানে স্টুডেন্টরাও যদি এই ধরনের ডকুমেন্টেশন করতে যায় কোথা থেকে শুরু করা উচিত, কিভাবে করা উচিত, এগুলো নিয়েও আরও বিস্তারিত আলোচনা করবেন। কুইলি, কাঠের বাংলো থেকে শুরু করে কিছু প্রজেক্ট আমাদের কাছে প্রফেশনালি আসছিল যে এইগুলোতে আসলে কমিউনিটি সেন্টার ডিজাইন করবার জন্য, কিন্তু আমরা আসলে ওই সময় ভেবেছি নিজেদের লাভ চিন্তা না করে আমরা বলেছি যে এটার যদি প্রপার ডকুমেন্টেশন না থাকে আমরা অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমরা ওইখানে হাত দিব না। তো ওই সময় তখন আমরা চিন্তা করলাম যে হ্যাঁ এখন আসলে রাইট টাইম, যেহেতু সিআরবি বিল্ডিং এর পাশে আরো বেশি স্ট্রাইক করেছে আমার আর মুরাদ ভাইয়ের যে জিনিসটা, সেটা হচ্ছে এরকম একটা রেডিসন ব্লু আছে, কিন্তু যেখানে একটা আইডেন্টিটি হচ্ছে সিআরবি বিল্ডিং, সেটা নিয়েও আমরা অনেক কিছু করতে পারতাম। তো হ্যাঁ, এই জায়গায় একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সিআরবি বিল্ডিং যদি আপনারা কখনো ঢুকেন, এই বিল্ডিংটা আমি একটু বসে বলতেছি, সিআরবি বিল্ডিংয়ের 30%ও ইউজ হয় না, 70% মিসইউজ হয়। আমরা চাইলে কিন্তু এটাকে একটা 5 স্টার হোটেলে কনভার্ট করতে পারতাম, মানে আমরা নতুন করে স্ট্রাকচার না করেও কিন্তু এটাকে চাইলে করা যায়। আমরা এটা প্ল্যান অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আসলে পসিবল ছিল, কিন্তু আমাদের কাছে এগুলো ডকুমেন্টেশন বা এগুলো কিভাবে আগাবে এই ধরনের কিছু না থাকাতে হয়তো আমরা এদিকে আগাই নাই কখনো। এটা প্ল্যানগুলো যদি বইটা প্রকাশনা হওয়ার পর প্ল্যানগুলো দেখলে বুঝতে পারবেন আসলে, এবং আর্কিটেক্টরা কখনো যদি এটা নিয়ে কাজ করতে চায় তখন এটা পাওয়া যাবে আইবির মাধ্যমে। তো এই বইটা আসলে আমি একটু আগের সাইডে যাই, আমাদের এখানে
কিছু জিনিস আছে যে আমি আসলে এই 7টা বিল্ডিং নিয়ে খুব একটা লজিক খুঁজছিলাম যে আসলে আমরা কেন শুধু 7টা বিল্ডিং চুজ করলাম। 7টা বিল্ডিংয়ের চুজের একটা ব্যাপার ছিল, আমরা একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। একটা হচ্ছে পাবলিক বিল্ডিং, যেটা সিআরবি ইঙ্গল রেলওয়ে। তারপর হচ্ছে একটা হচ্ছে রিলিজিয়াসের মধ্যে আমাদের হলি রোজারিও চার্চ। আবার হচ্ছে একটা রেসিডেন্স, সেটা হচ্ছে পোদ্দার বাড়ি। আর হচ্ছে স্কুলগুলো হচ্ছে আমাদের কলেজের স্কুল, তারপর হচ্ছে রেলওয়ে স্কুল, আর হচ্ছে সেন্ট প্লাসিড স্কুল। আবার এগুলোর মধ্যেও আমাদেরকে কিন্তু কোয়েশ্চেন করেছেন এডিটর থেকে শুরু করে, আমাদের কিন্তু অনেকেই ছিলেন আমাদের সাথে, সাজিদ বিন দোজা স্যারও ছিলেন। ওনারা আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে আপনারা এই ধরনের চিন্তাভাবনা কেন করছেন, বা এগুলোর লজিকগুলো আপনারা কীভাবে দাঁড় করাবেন। আমরা চিন্তা করলাম, তখন বললাম যে ঢাকা শহরে আপনারা যতগুলো বিল্ডিং আপনারা দেখাচ্ছেন ডকুমেন্টেশনে, আমাদের সবচেয়ে উই আর লাকি যে এত বড় ম্যাসিভ বিল্ডিং, পাবলিক বিল্ডিং চিটং শহর ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় নাই। যেটা একটা বিশাল একটা সিআরবি বিল্ডিং যেটা আছে, এত সুন্দর ল্যান্ডস্কেপ, পাহাড়ের উপর প্রকৃতি এবং সব কিছু নিয়ে যেভাবে আছে, এই ম্যাসিভ বিল্ডিংয়ের জিনিসটা আসলে কোনো জায়গায় নাই। আমরা প্রথমত মাথায় এনেছি এভাবে ল্যান্ডস্কেপের ভিত্তিতে আর ম্যাসিভ স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে রেলওয়েটা আমরা চিন্তা করেছি ফরহাবাসে, এখান থেকে মানুষের জার্নি শুরু হয়। তারপর আমরা যেটা দেখেছি, চিটং রেলওয়ে স্টেশন কনজারভেশনের নাম করে ওনারা হচ্ছে কালার চেঞ্জ করছে। তারপর ওখানের মধ্যে হয় একটা হোটেল, বুটিক হোটেল, একটা বুটিক হোটেল আছে, বুটিক আর হোটেল করা গ্রামীণ হয়েছে। ফোনের একটা অফিস আছে, অফিস ছিল। অফিস তো আমরা হোটেলটার মধ্যে ঢুকেছি, তা দেখছি বেশ ভালো, হোটেল তো আসলে হতেই পারে, কিন্তু বাইরের স্ট্রাকচারটা রেখে ভিতরে যেভাবে চেঞ্জ করা হচ্ছে, যেটা হচ্ছে সেটা একটা রং ওয়েতে যাচ্ছে কিনা, এই জন্য আমরা এটাকে রেখেছি। কারণ প্রফেশনাল ফিল্ডে যারা এগুলো নিয়ে কাজ করতে যাবে তাদের জন্য একটা নথিপত্র হতে যাবে। থার্ড হচ্ছে পোদ্দার বাড়ি, এটা হচ্ছে আননোন একটা হাউস। আমাদের এখানে অনেক আননোন বিল্ডিং রেসিডেন্স পড়ে আছে যেগুলো কোনো ইয়ে নেই, কিন্তু পোদ্দার বাড়ি আমরা যদি দেখি, আমরা একটু স্লাইডগুলো দেখি, তারপর আমি নিজে বলছি, একটু স্লাইডগুলো আমি ঘুরে আসি পরপর। এটা আমাদের সিআরবি বিল্ডিং, এগুলো নিয়ে আমার কথা সিআরবি আছে। বিল্ডিং নিয়ে একটু বলি। সিআরবি বিল্ডিং কিন্তু ওয়ার্ল্ডের 7ম একটা একদম ফুললি স্ট্রাকচার একটা রেলওয়ে অফিস, ওয়ার্ল্ডের 7ম, আর এশিয়ার মধ্যে 3rd। আসাম বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার ছিল এটা, 3rd হিসেবে ছিল এশিয়ার মধ্যে। এরপর হচ্ছে এই পরেরটা, এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন, এইটা পোদ্দার বাড়ির একটা ইয়ে আছে। তো এটা যেটা প্ল্যানিং আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আশকার দিকে ঠিক উল্টা পাশে ছিল। এইটা আসলে বেসিক্যালি আমরা দেখলাম হচ্ছে বাড়িটা কেন, আমরা এই বাড়িটাতে আমরা ঢুকেছি, এই বাড়িটাতে যখন ঢুকলাম তখন দেখা গেল বাইরের খোলসটা ঠিক আছে, ভিতরে অনেকটা প্ল্যানিং চেঞ্জ। এবং এটা আসলে 2 ভাইয়ের রেসিডেন্স নামে ছিল, পুরান ঢাকার মতন 2 ভাইয়ের রেসিডেন্স ছিল। একটা তো আমাদের হিস্ট্রিয়ান নিয়েছিলেন, বাহাদুর স্যার ছিলাম, কিন্তু উনি এখন যেহেতু নাই, আসলে উনি আমাদেরকে অনেকভাবে ইয়ে করেছে, তো উনি থাকতেন। তো 2 ভাইয়ের রেসিডেন্স, সামনে আশকা দিকের পাড়ে যেটা হচ্ছে মন্দির, সেখানে বিশাল ল্যান্ডস্কেপ, ওখানে হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার ছিল এবং বিশাল একটা ল্যান্ডস্কেপ ছিল। তো আমরা চিন্তা করলে এটার একটা হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট আছে, এটা আসলে প্ল্যানিং কে রেখেছে। আর একটা ব্যাপার হচ্ছে এই বিল্ডিংয়ে আমরা যখন ঢুকেছি, এটা নিচে আন্ডারগ্রাউন্ড, যেহেতু ওনারা সোনার ব্যবসায়ী ছিল, নিচে আন্ডারগ্রাউন্ডে সোনা স্টোর করে রাখতাম, কিন্তু এইগুলো সব ওনারা মানে ঢালাই করে ফেলেছে, নাই। তা আমরা ওখানে একটা সিন্ধুক দেখতে পেয়েছি, ওটা নিয়ে আমরা অনেকবার জিজ্ঞেস করেছি। তো এই করতে এটা একটা আমাদের একটা মনে হয়েছে এরকম অনেক স্ট্রাকচার আছে আননোন, যেগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি অ্যাডাপটিভ রিউজের মধ্যেও। তো এরপর হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা চিন্তা করেছি, যেহেতু কলেজিয়েট নিয়ে অনেকে এখানে পড়াশোনা করেছেন। তারপর হচ্ছে রেলওয়ে স্কুলটা আমাদের মাথায় আসছে, রেলওয়ে স্কুলটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রেলওয়ে স্কুলে যেভাবে এক্সটেনশন পার্ট হচ্ছে, তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করছে। এটা রেলওয়ে স্কুল, যে সিম্পল প্ল্যানিংগুলো, এডুকেশনের মধ্যে প্রচুর সিম্পল প্ল্যানিং, কিন্তু যে আলো বাতাস নিয়ে ওনারা ক্লাইমেটিক্যাল যে সলিউশন দিয়েছে, বর্তমানে আমরা অনেক স্কুল দেখছি ওই ধরনের কোনো কিছু নাই। আরেকটা যেটা হচ্ছে সেন্ট প্লাসিড স্কুলকে আমাদের চুজ করার কারণ ছিল হচ্ছে ফিরিঙ্গিরা যেভাবে এখানে যে পুরো পাথরঘাটা বা এই জায়গাটার মাধ্যমে যে আরবান শুরু হলো, ফিরিঙ্গিরা ছিল, আমরা ওনাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। এই জায়গাটাতে ফিরিঙ্গিরা তাদের ধর্ম এবং শিক্ষা নিয়ে আমাদের সমাজে স্টেপ নিল হচ্ছে সাধু বেশে, দরবেশ বেশে আসবে ওনারা ধর্ম প্রচার করতে। তা আমরা চিন্তা করলাম এডুকেশন এবং ধর্ম নিয়ে যেহেতু আসছে, হলি রোজারিও চার্চ, সেন্ট প্লাসিডকে আমরা রাখবো। এইগুলো থেকে আমরা 7টা নির্বাচন। আসলে এই বইটাতে আসলে কি আছে, এই বইটাতে আসলে আমরা যেটা চেষ্টা করেছি সেখানে হচ্ছে বিভিন্ন
প্রথমত যেটা করা হয়েছিল প্ল্যানগুলো আছে, এলিভেশনগুলো আছে, কিন্তু হেরিটেজ ইন ডিটেলসগুলো আমরা কিভাবে আছে ওগুলো দেখানোর চেষ্টা করেছি। আর হচ্ছে অলরেডি একটা লুভার উইন্ডোর ডিটেইল আমরা মানে একদম প্রত্যেকটা জিনিস এইভাবে ডিটেইল করেছি, যার ফলে মানে 7টা বিল্ডিং এর জন্য অলমোস্ট 7 বছর লাগার কারণ হচ্ছে এটাই যে একদম প্রত্যেকটা মানে কেউ যদি চায়, ইভেন এটা কিন্তু আমরা এখন মডার্নেও ইউজ করছি, কিন্তু হয়তোবা অনেকে ডিটেইলিংটা জানিও না, মানে এটা যে কিভাবে ওয়ার্ক করে মানে হারায় যাচ্ছে। এই ডিটেইলিংটা একটা সময় কিন্তু কাজে দিবে আমাদের মডার্ন আর্কিটেকচারে। একটা জেনারেশন আসবে হয়তোবা এআই দিয়ে করবে, কিন্তু এটার ম্যানুয়াল ড্রয়িংটা করতে পারবে না, তো এই জন্য হয়তোবা এটা কাজ দিবে, আমি একটু অন্তত বিলিভ করি আর কি, আমরা দুইজনেই বিলিভ করি এটা। তারপর আমরা যেটা চিন্তা করেছি এই বইটাতে কিছু তথ্য রেখেছি কিভাবে কোন স্থাপত্য দ্বারা মানুষ যখন কাজ করে এটা কলোনিয়াল পিরিয়ড না সুলতান পিরিয়ড না কোন পিরিয়ডের, এই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে। আর যদি চ্যালেঞ্জের কথা যদি আসি, চ্যালেঞ্জ অনেক ছিল, চ্যালেঞ্জ আমাদের নিজেদের মধ্যেও অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু মানে ভাইয়া একটা প্রফেশনাল ফিল্ড আছে, ভাইয়ার একটা অফিস পেয়েছে, আমি রীতিমতন ইউজেই করেছি এটাকে, বলার অপেক্ষা রাখা না, এটার জন্য আসলে ভাইয়া কোনো আমি অনেকভাবে বিরক্ত করেছি, আমি এই রুমটা ইউজ করবো ওই রুমটা ইউজ করবো, ওনার মিটিং হচ্ছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেই জায়গাটাতে এইসব বিল্ডিং নিয়ে কাজ করতে গেলে আমরা প্রবেশ করতে পারি না। আমাদের চোখের সামনে এমনও আছে যে ফরেনাররা আসছে, ফরেনারদেরকে সব ড্রয়িং দিয়ে দিচ্ছে, আমাদেরকে কোনো ড্রয়িং দেয়নি। সেক্ষেত্রে আমরা দুজন একসাথে ঢুকতে পারছিলাম না, দেখা যাচ্ছিল আমরা দুজন মিলে যেটা বুঝতে পারছি না এই ড্রয়িংটা আমাদের লাগবে এই ডিটেলটা, সেক্ষেত্রে ওইখানে আমাদেরকে একসাথে কোনো ঢুকতে দেয়, আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, উনি 10 মিনিটের জন্য যাবে, 10 মিনিটের মধ্যে উনি ডিটেল দেখে আসবে তারপর যাবে, এই প্রবেশের যে ব্যাপারটা ছিল এই ক্ষেত্রে ফজল ইমরান ভাই আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে, এটার জন্য একদম অনেক মানে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা। মানে এটা সিআরবি বিল্ডিং এ সবচেয়ে বেশি ফেস করতেছিলাম, ইভেন একদিন ড্রোন শুট করার সময় আমরা কিন্তু খুব ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ ড্রোন শুটে করার আমাদের এটা আইডিয়া ছিল না, ড্রোন শুট করার জন্য একটা পারমিশন লাগে, আর এটা স্পেশাল এরিয়া হিসেবে কনসিডারেশনে নিয়ে ইভেন আমরা একটা নোটিশও মানে এক পর্যায়ে নোটিশের পর্যায়ে চলে গেছে, তো ইভেন ওরা অভিযোগ করার পর আমাদেরকে ডাকছে, আমরা আবার গিয়ে বুঝাই বললাম কেন করতেছি, কারণ এই সিআরবি বিল্ডিংটা নিয়ে কিন্তু মানে আসলেই অনেক দুয়াশা তৈরি হয়েছে, কারণ তার রিজন হচ্ছে এটার যদি ইউজ ভিতরে যদি কখনো মানে ট্যুর করেন, আমি জানি আমরা দুইজন ছাড়া হয়তো এখানে অন্য কোনো আর্কিটেক্ট ওখানে ভিতরে প্রত্যেকটা রুমে যান নাই, গেলে বুঝতে পারবেন যে ওখানে কি অবস্থায় আছে, কারণ ওখানে একটা রুমে 30%-এর মধ্যে একটা টেবিল বসানো আছে, আর 70% জায়গা হচ্ছে ওনারা খাট পালং ফেলায় রাখছে, ঘুমায় ওখানে। তো রেলওয়ের মানে আসলে অনেক মিসইউজ আছে ল্যান্ডের, এবং রেলওয়ের কাছে আবার এটাও ঠিক সবচেয়ে গ্রিন ল্যান্ড কিন্তু রেলওয়ের কাছে আছে, এটাও ট্রু, এখনো পর্যন্ত যতটুকু গ্রিন ল্যান্ড পাওয়া যায়। তো আই থিঙ্ক আমাদের মনে হয় আসলে এইসব জায়গাগুলো যেমন আমরা আর্কিটেক্টরা মানে খুব আর্কিটেকচার করে যাচ্ছি, কিন্তু যেসব আর্কিটেকচারগুলো আসলে আছে সেগুলোকে আসলে আগে কিভাবে ইউজের প্রপার ইউজ, সেটা যেরকমই হোক আর্কিটেক্টের হাত দিলে সেটা বিউটি এমনি বেরিয়ে আসবে, সেটা একটা একদম কলাম বিম একটা পুরানো বিল্ডিং হোক, কিন্তু যেসব পরিত্যক্ত বিল্ডিং আসলেই আছে, যেমন এরকম নাচঘর আছে চন্দনপুরাতে, এটাকে চাইলে কিন্তু অ্যাডাপটিভ ইউজে খুব ইজিলি আনা যায়, ওটারও ডকুমেন্টেশন আমরা করেছি, কিন্তু আলটিমেটলি যে আগাবো মানে এটার পিছনে এই 7টার পিছনে 7 বছর চলে গেছে, এরকম চট্টগ্রাম শহরে মোর দেন 50 আছে, ইভেন জমিদার বাড়ি আছে অনেকগুলো, সত্য সাহার বাড়ির ওখানে, ওটাও তো আমরা কাজ করতেছি, কিন্তু কাজ করতেছি ঠিকই এবং নিজের সময়টাও ফেলতেছি, দেখা যাচ্ছে এটা প্রফেশনাল ফিল্ডে দিলে আরো বেটার সময় পাওয়া যেত, বেটার ইনকাম করা যেত, কিন্তু এটাতে তো ইনকাম নেই, আসলে সময় দিয়ে নিজের ওই যে ঘরের খেয়ে বনে মোষ তাড়ানোর মতো এখন অবস্থা, কিন্তু আলটিমেটলি এটা আমাদের মানে শখের মতো হয়ে গেছে, তো তাই করেই যাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। তবে আইভি চট্টগ্রাম চ্যাপ্টার এটা এখন পাবলিকেশনের উদ্যোগ নিছে, এটাই অনেক বড় একটা বিষয়। একটু আমাদের যে ড্রোনের ইমেজে আমাদের সীমাবদ্ধ অনেক ছিল, আবার কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে আমরা ইয়েতে যেতে পারছিলাম না, সাম্প্রাসিটি স্কুল আর হলি রোজারি চার্চের ড্রোন ইমেজ আমাদের নিতে খুব কষ্ট হয়েছে, আমরা দেখা গেছে অনেক বিল্ডিং পার হয়ে তারপর ওখান থেকে নিতে, কারণ এক্সটেনশন হওয়ার কারণে সাম্প্রাসিটি স্কুলের এক্সটেনশন পার্টটাই হাইলাইট হচ্ছে,
কিন্তু মেইন যে পার্ট হেরিটেজ পার্ট হচ্ছে না। আবার এখানে কিছু সীমাবদ্ধতাও পেয়েছে, আমরা করতে গিয়ে দেখলাম হচ্ছে সিআরবি বিল্ডিং এর কতটুকু অংশ হেরিটেজ, কতটুকু অংশ নতুন ভাবে হয়েছে। তখন আমাদের এডিটর বললেন তার মানে এটা তোমাদের হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ দেখাতে হবে, কারণ এটার মধ্যে সত্যতা কি, অথেন্টিসিটি কি, কোনটা নিয়ে আর্কিটেক্ট কাজ করবে। সেই ক্ষেত্রে আবার দেখা গেল উনি যখন গিয়েছেন তখন বলছে, আমরা বন্ডিং গুলো দেখে বলছি যে না, রেডিও স্কুলটা পুরোপুরি হেরিটেজ না, কতটুকু হেরিটেজ কতটুকু কি ওটারও দেখাতে হবে। তো আমরা এক পর্যায়ে তারপর হচ্ছে স্কেচের বিষয়ে যদি আসি, আমরা আসলে খুবই মনে করেছি কতগুলো ড্রয়িং করেছি, আচ্ছা ঠিক আছে এটা বের করে যাওয়া যাবে। কিন্তু আসলে দোদা স্যারের কাছে যখন গেলাম স্কেচের ব্যাপারে সবকিছুর ব্যাপারে, উনি বললেন হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের সাথে কাজ করতে খুবই ইন্টারেস্টেড, আমি যাব। কিন্তু উনি যখন স্টেটে চলে গেলেন আমাদের আসলে ইন দ্য মিন টাইম অনেক মানে হতাশাও ভুগছিলাম, কারণ আমরা যাদের সাথে অ্যাটাচ হতে যাচ্ছিলাম দেখা যাচ্ছে তারা নতুন দায়িত্বপ্রাপ্ত হচ্ছে। তো এক পর্যায়ে দোদা স্যার ওনার কাজ নিয়ে ব্যস্ত হলেন। এরপর আমরা যাকে দিয়ে করালাম উনি আবার এক মাসের মধ্যে অস্ট্রেলিয়া চলে গেলেন, আমাদের দিন রাতের একটা সমান। আবার এখানের মধ্যে সাইদ স্যার বললেন হচ্ছে না তোমাদের স্কেচগুলো হচ্ছে না, তোমাদের স্কেচের যে টোন, হেরিটেজ বিল্ডিং এর যে টোন, এটা তোমাদের স্কেচগুলোতে আসছে না। তারপর আবার আমরা 4 থেকে 5 জনের আমরা মনে হয় স্কেচ ওনার কাছে নিয়ে গিয়েছিলাম, উনি একটা সিলেক্ট করেছেন কিভাবে টোনগুলো আনতে হবে, ওই ব্যাপারটা আমাদের শেখার ছিল। তারপর ড্রয়িং এর ব্যাপার, ড্রয়িং কিভাবে বেস লাইন থেকে শুরু করে নতুনভাবে আমরা গ্রাফিক্স শিখছি। আসলে আমরা ওভাবে যেভাবে গ্রাফিক্সটা করে আসছিলাম, মানে বারবার যে প্রিন্ট দিয়ে দেখা কিভাবে আসবে ডিটেলগুলো, এইগুলো আমাদের অনেক শেখার বিষয় ছিল। এই জায়গাটাতে আমরা অনেক শিখেছি। আর ড্রোন ইমেজগুলো আছে আমাদের এখানে, এটা এটা খুবই মজার, এই চার্চটা খুবই ভিতরে সুন্দর, অনেকেই হয়তো বা গেছেন এবং খুবই সুন্দর চার্চ। এটা কিন্তু স্টিলের উপরে একটা ট্রাস আছে, মানে অনেক পুরানো ট্রাস। চট্টগ্রাম শহরে আমার ধারণা এটাই সবচেয়ে পুরানো ট্রাস, তাই না কুলি? এবং এই ট্রাসটা দেখতে চাইলে ভিতরে উঠা লাগে, এবং আমরা অনেক কষ্টে উঠছি এখানে ভিতরে উঠে সেকশন নেওয়ার জন্য। এটা সেকশনটা খুব সুন্দর, মানে আমরা এখানে সব দিই না, পরে ইয়াতে যাই। এই উইন্ডোটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল। আর এই বেলটা, এটা অনেক, এই বেলটা অনেক আগে, এখানে একটা সন লেখা আছে, সন লেখা আছে, বইতে দেখতে পাবেন। আমরা বইটাতে অনেক কিছু যে ছবিগুলো রেখেছি এগুলো শুধু ছবি না, ক্যামেরা বন্ধি না, এগুলো প্রত্যেকটা মেসেজ। যেমন যখন হয়নি তখন আবার স্যার বলেছে আবার ছবি তুলো। মানে ওনার কাছে গেলে ওই একজন বলে না, ও যার অভিজ্ঞতা অনেক বেশি তার কাছে অনেক বেশি শেখা যায়। তো সাইদ স্যার ওই জায়গায় অনেক বেশি। আমরা এটাতে এই বইটাতে যে ইমেজটা নিয়েছি ড্রোন ইমেজ, এটা না, আমাদের ওটা হচ্ছে পুরো আরবানাইজেশন, কতটুকু আরবান গ্রাস করছে ওরকম একটা আমরা চিত্র দেওয়ার চেষ্টা করেছি। মানে হচ্ছে আরবান প্লাস হচ্ছে গ্রিনের মাঝখানে রেড বিল্ডিংটা, ওটা দেখলে আরো খুব মজা পাবেন। অনেক মজা, মানে আমরা আসলে কি করছি, আসলে কি ছিল, এটা একটা ইয়াটা পাবেন, ফিলিংসটা পাবেন। মানে অনেক বছর পর বইটা খুললেই তাও একটা মেসেজ দিবে। তারপর এটা হচ্ছে পোদ্দার বাড়ি আশকার দিকে, খুঁজে পাওয়াটা খুব টাফ। এটা এটা আশকার দিঘির পাশ। আচ্ছা, আমরা সবশেষে আসলে কৃতজ্ঞতা জানাতে হয় কিছু বিকে, আমাদের বিশেষ করে আমাদের ফজলিনা রানা ভাইকে সবার আগে কৃতজ্ঞতা, তারপর হচ্ছে আবু সাইদ স্যারকে, এরপর হচ্ছে অনিকেতা, তারপর হচ্ছে আসাদ ভাই, এরপর হচ্ছে যদি আমাদের সবচেয়ে আরেকটা কৃতজ্ঞতা পাঠ যদি বড়ভাবেও রেখে যায় সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের 5ম ব্যাচের সমস্ত স্টুডেন্ট। এর পরবর্তীতে হচ্ছে আসিফ, তারপর হচ্ছে আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে হেল্প করছে মোর্শেদ, তারপর জুয়েল, তারপর হচ্ছে টাইফুর রশিদ, এবং আলোকচিত্রের মধ্যে আমরা নিব্রাস এবং রাহুল দে। আর হচ্ছে এর পরবর্তীতে যখন যে ড্রয়িংগুলো আবার যে করার ব্যাপারে আমাদেরকে যে বিশেষভাবে যে সহায়তা করছে 3 জন, তাদের নাম না নিলে হয় না, পুরো বইটা নিয়ে আসার ক্ষেত্রে হেল্প করেছে সাফা, আমরা ওরা এখন নাই, সাফা, তারপর হচ্ছে ওয়াহেদ, চমৎকার বারবার প্রিন্ট দিয়েছে, আমরা ভাইয়ের একটা রুমেই আমরা মনে হয় স্টোর করেছি শুধু প্রিন্ট দিতে। আর হচ্ছে মাহা, এদের আসলে না বললেই নয়, পুরো বইটাকে তুলে ধরার চেষ্টা করছে। তবে আমরা একটা কথা এটার মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমরা আসলে একটা আধুনিক শহর চাই কিন্তু পরিচয়হীন না, আর একটা উন্নয়ন চাই কিন্তু কোনো স্মৃতিহীন উন্নয়ন চাই না, এটাই আমাদের ছোট্ট প্রয়াস। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে, যদিও অনেক বোরিং বাট দেখেছেন। ধন্যবাদ আসাদ ভাই।